আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা বেশ জটিল। মার্কিন যুক্তরাষ্ট্র আর ইরানের মধ্যকার সম্পর্ক। এই সম্পর্কটা এমন এক জায়গায় দাঁড়িয়ে আছে যা দেখে মনে হয় দশকের পর দশক ধরে একটা যুদ্ধের প্রস্তুতি চলছে। চলুন প্রথমে একটা কাল্পনিক দৃশ্য ভাবা যাক। খুব বেশি দূরের ভবিষ্যৎ নয়, ধরুন ২০২৬ সাল। ভাবুন, আমেরিকা একটা বিশাল সামরিক অভিযান শুরু করল, নাম অপারেশন এপিক ফিউরি। মাত্র ২৪ ঘণ্টার মধ্যে ইরানের ১,০০০-এরও বেশি জায়গায় হামলা চালানো হল। মূল উদ্দেশ্য তেহরানে ইরানের পুরো নেতৃত্বকে শেষ করে দেওয়া। কিন্তু ইরান ভেঙে পড়ার বদলে যা করল তা ছিল অভাবনীয়। তারা এই অঞ্চলের মার্কিন মিত্র দেশগুলোর ওপর এমন বিধ্বংসী হামলা চালালো যেমনটা কেউ ভাবতেও পারেনি। ইসরায়েলে এতটাই ধ্বংসযজ্ঞ চালানো হলো যে সেখানকার ভিডিও পোস্ট করা পর্যন্ত নিষিদ্ধ করে দিতে হলো। প্রশ্ন হলো, ব্যাপারটা এই পর্যায়ে কিভাবে করালো? যে দুটো দেশ একসময় বন্ধু ছিল, তারা আজ কেন একটা সর্বাত্মক যুদ্ধের মুখোমুখি? সত্যি বলতে এই সংঘাতটা কিন্তু হুট করে শুরু হয়নি। এর পেছনের কারণটা বুঝতে হলে আমাদের প্রায় ৭০ বছর পেছনে ফিরে তাকাতে হবে। এই যে সংঘাত, এর শেকড় কিন্তু অনেক গভীরে, একেবারে বিংশ শতাব্দীতে। আর সব কিছুর কেন্দ্রে ছিল একটা জিনিস, তেল। এই টাইমলাইনটা দেখলে সম্পর্কের নাটকীয় উত্থান পতনটা পরিষ্কার বোঝা যায়। দেখুন, ১৯৫১ সালে ইরানের গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী মোসাদ্দেক দেশের তেল শিল্পকে জাতীয়করণ করলেন। এর ফলে ব্রিটিশদের বিপুল লাভের একটা উৎস বন্ধ হয়ে গেল। আর তার ঠিক ২ বছর পরে ১৯৫৩ সালে আমেরিকার সিআইএ আর ব্রিটিশ MI6 মিলে অপারেশন অ্যাজাক্স নামে একটা অভ্যুত্থান ঘটিয়ে মোসাদ্দেককে ক্ষমতা থেকে সরিয়ে দিল। কিন্তু মজার ব্যাপার হলো, এর ঠিক কয়েক বছর পরে ১৯৫৭ সালে সেই আমেরিকায় আবার শান্তির জন্য পরমাণু কর্মসূচির আওতায় ইরানকে প্রথম পারমাণবিক প্রযুক্তি দিয়েছিল। তবে এই সম্পর্কের চূড়ান্ত ইতি ঘটে ১৯৭৯ সালে, যখন ইসলামী বিপ্লবের মাধ্যমে আমেরিকার সমর্থিত শাহকে ক্ষমতা থেকে সরানো হয়। তখন থেকেই সব সম্পর্ক পুরোপুরি ছিন্ন হয়ে যায়। এরপর ৭০-এর দশকে আমেরিকা একটা মাস্টার প্ল্যান করল। তারা এমন একটা অর্থনৈতিক ব্যবস্থা বানালো যা মধ্যপ্রাচ্যের তেলকে তাদের নিজেদের ক্ষমতার সাথে আষ্টেপৃষ্ঠে বেঁধে ফেলল। এই সিস্টেমটাই পেট্রোডলার সিস্টেম নামে পরিচিত। এই সিস্টেমটা বিশ্বজুড়ে ডলারের আধিপত্যকে একেবারে পাকা করে দেয়। এটা কাজ করত খুব সহজ ৪টা ধাপে। প্রথমত, নিয়ম করা হলো যে তেল কিনতে হলে দাম মেটাতে হবে শুধুমাত্র আমেরিকান ডলারে। দ্বিতীয়ত, এর ফলে তেল কেনার জন্য পৃথিবীর সব দেশকে প্রচুর পরিমাণে ডলার রিজার্ভ রাখতে হতো। তৃতীয়ত, তেল বেচে পাওয়া এই ডলার মানে পেট্রোডলার আবার বিনিয়োগ করা হতো আমেরিকার অর্থনীতিতেই। আর চতুর্থত, এর বিনিময়ে আমেরিকা উপসাগরীয় অঞ্চলের মিত্র দেশগুলোকে নিরাপত্তার গ্যারান্টি দিত। ১৯৫৯-এর বিপ্লব আর তারপর ইরাকের সাথে ভয়ঙ্কর যুদ্ধের পর ইরান একটা জিনিস খুব ভালোভাবে বুঝে গিয়েছিল, টিকে থাকতে হলে তাদের হাতে একটা মোক্ষম অস্ত্র থাকা চাই, আর সেটা হলো পারমাণবিক সক্ষমতা। এই পুরো ব্যাপারটা বুঝতে হলে একটা টেকনিক্যাল জিনিস আমাদের জানতে হবে। সেটা হলো ইউরেনিয়াম এনরিচমেন্ট বা সমৃদ্ধিকরণ। সহজ কথায় এটা হলো প্রাকৃতিক ইউরেনিয়ামের মধ্যে U-23 আইসোটোপের পরিমাণ বাড়ানোর একটা প্রক্রিয়া। এই চার্টটা দেখলে বোঝা যায় পরিস্থিতিটা কতটা উদ্বেগের। দেখুন, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহারের জন্য ইউরেনিয়ামকে মাত্র ৩ থেকে ৫% সমৃদ্ধ করলেই চলে, কিন্তু ইরান এখন ৬০% পর্যন্ত পৌঁছে গেছে। আর পারমাণবিক বোমা বানাতে লাগে ৯০%। এর মানে হল ইরানের ব্রেকআউট টাইম, অর্থাৎ বোমা বানানোর সিদ্ধান্ত নেওয়ার পর থেকে সেটা তৈরি করতে যে সময়টা লাগবে তা কমে মাত্র ১২ দিনে এসে ঠেকেছে। বছরের পর বছর ধরে চলা কূটনীতি, হামলা আর নিষেধাজ্ঞা মিলে একটা বিপজ্জনক চক্র তৈরি হয়েছে। যেমন ধরুন, ২০১৫ সালে JCPOA নামে একটা বড় চুক্তি হল, যেখানে ইরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কমানোর প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু ঠিক ৩ বছর পরে ২০১৮ সালে প্রেসিডেন্ট ট্রাম্প একতরফাভাবে আমেরিকাকে সেই চুক্তি থেকে বের করে আনলেন। এরপরে শুরু হল নতুন উত্তেজনা। ২০২১ সালে ইরানের নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রে একটা বড় হামলা হয়, যার জন্য ইসরায়েলকে সন্দেহ করা হয়। আর এর জবাব হিসেবেই ইরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা ১ লাফে ৬০% নিয়ে যায়, যা পারমাণবিক বোমার খুব কাছাকাছি। তো আসল প্রশ্নটা হল, আমেরিকার বিশাল সামরিক বাজেটের তুলনায়
সামান্য বাজেট নিয়েও ইরান কিভাবে একটা সুপার পাওয়ারকে এভাবে চ্যালেঞ্জ জানাচ্ছে? এর উত্তরটা একটা শব্দে দেয়া যায়: অ্যাসিমেট্রিক বা অপ্রতিসম যুদ্ধ কৌশল। এই হিসাবটা দেখলেই পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। একটা ইরানি শাহের ড্রোনের দাম বড়জোর $20,000। অন্যদিকে সেই একটা ড্রোনকে আকাশে ধ্বংস করতে আমেরিকার যে পেট্রিয়ট মিসাইল ব্যবহার করা হয় তার একটার দাম প্রায় $40 লক্ষ। মানে একটাকে আটকাতে খরচ হচ্ছে 200 গুণ বেশি। ইরান ঠিক এই খরচের ফারাকটাকেই কাজে লাগায়। তারা সস্তা কিন্তু প্রচুর পরিমাণে অস্ত্র দিয়ে শত্রুর দামি প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যতিব্যস্ত করে তোলে। ইরান কিন্তু আমেরিকার সাথে সরাসরি যুদ্ধে যায় না, তাদের কৌশলটা অন্যরকম। তারা আমেরিকার আর তার বন্ধু দেশগুলোর দুর্বল জায়গাগুলোতে চাপ তৈরি করে, যেমন হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ বাণিজ্যিক পথ আটকে দেওয়া, লেবানন বা ইয়েমেনের মতো দেশে নিজেদের সমর্থিত সশস্ত্র গোষ্ঠী তৈরি করা, উপসাগরীয় দেশগুলোর পানি সরবরাহ ব্যবস্থা, এমনকি সমুদ্রের তলার ইন্টারনেট কেবলের মতো জায়গায় আঘাত করার হুমকি দেওয়া। এই হরমুজ প্রণালী এটা ইরানের হাতে থাকা একটা বিশাল তুরুপের তাস। কারণটা কি? কারণটা হলো পুরো বিশ্বের অর্থনীতি এর উপর নির্ভরশীল। বিশ্বের মোট তেলের প্রায় 20% এই পথ দিয়েই যায়। ভারতের জ্বালানির 50%, চীনের 40% আর জাপানের প্রায় 80%ই আসে এই পথ দিয়ে। সুতরাং এখানে কোনো সমস্যা হলে তার প্রভাব পড়বে সারা বিশ্বে। আর এই সব কিছু মিলিয়েই আমরা আজকের পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছি, একটা ভঙ্গুর শান্তি অবস্থা, যার আড়ালে লুকিয়ে আছে সারা বিশ্বের জন্য এক ভয়াবহ বিপদ। ইরাকে সাদ্দাম হোসেনের কি পরিণতি হয়েছিল সেটা ইরান খুব ভালো করে দেখেছে, আর সেই ভুল থেকে শিক্ষা নিয়েই তারা একটা দারুণ কৌশল বের করেছে, যার নাম মোজাইক ডক্ট্রিন। এর মূল ভাবনাটা হলো ক্ষমতাকে কোনো এক জায়গায় কেন্দ্রীভূত না করে সারা দেশে ছড়িয়ে দেওয়া। তারা তাদের সামরিক কমান্ডকে 31টা আলাদা প্রাদেশিক ইউনিটে ভাগ করে দিয়েছে। এর মানে কি? মানে হলো আমেরিকা যদি হামলা করে ইরানের টপ লিডারদের শেষও করে দেয়, তাতেও ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে না। প্রত্যেকটা প্রদেশ তখন নিজে থেকেই যুদ্ধ চালিয়ে যাবে। ফলে একটা সমন্বিত হামলার বদলে শুরু হবে একটা বিশৃঙ্খল বহুমুখী প্রতিশোধ। তাহলে এখন আমেরিকার সামনে রাস্তাটা কি? দেখুন অবস্থাটা কতটা জটিল। প্রত্যেকটা পথেই বিপদ। যদি তারা সামরিক হামলা করে, ইরান হয়তো টিকে যাবে আর এমন প্রতিশোধ নেবে যা উপসাগরীয় মিত্রদের পঙ্গু করে দেবে। যদি আরও নিষেধাজ্ঞা দেয়, ইরান তার পারমাণবিক কর্মসূচি আরও দ্রুত এগিয়ে নিয়ে যাবে। আলোচনা করে চুক্তি করলেও লাভ নেই, কারণ আমেরিকার সরকার বদলালে সেই চুক্তি বাতিল হয়ে যেতে পারে। আর ইরানের শাসন পরিবর্তনের চেষ্টা, সেটাও প্রায় অসম্ভব, কারণ ইরানের সাধারণ মানুষ নিজেদের দেশের ব্যাপারে বাইরের হস্তক্ষেপ একদমই পছন্দ করে না। তাহলে শেষ প্রশ্নটা কি দাঁড়াচ্ছে? একদিকে কূটনৈতিক আলোচনা ব্যর্থ হচ্ছে, অন্যদিকে সামরিক হামলা মানে আরও বড় যুদ্ধ। এমন একটা পরিস্থিতিতে পারমাণবিক শক্তিধর ইরানকে কি এখন একটা বাস্তবতা হিসেবে মেনে নিতেই হবে? এই প্রশ্নটাই আজ গোটা বিশ্বকে এক চরম উদ্বেগের মধ্যে ফেলে দিয়েছে। কারণ এই দুই দেশের কয়েক দশকের তিক্ত ইতিহাস এখন এমন এক জায়গায় এসে পৌঁছেছে যেখান থেকে ফেরার পথ হয়তো আর খোলা নেই।